আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবরের মতো আমরা আজকে শতকরার ক্লাস করব। ক্লাস নাম্বার হচ্ছে 8, টাইপ নাম্বার হবে 6। আমি অনেকগুলো টাইপ করে ফেলছি, মোটামুটি আমরা টাইপ 8, টাইপ 9 এগুলো শুদ্ধ করে ফেলছি, কিন্তু আমরা টাইপ 6 রেখে দিছি। তো আমি জানি কোনটার পরে কোনটা করলে সবচেয়ে বেটার হবে, সেই অনুপাতে আমি করাবো। তো আপনারা সেই অনুপাতে নোট করে ফেলবেন এবং আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ কোনো রকম ঠকবেন না। ইনশাল্লাহ আমি এটা কনফিডেন্স দিয়ে বলতে পারবো। ওকে, আমরা প্রশ্নটা একটু তাকাই এবং এরপরে সলভ করি। বেলাল সাহেব তার মাসিক বেতন 4,820 টাকা হলে তাকে বেতনের শতকরা 10 টাকা প্রভিডেন্ট দিতে হয়। তিনি প্রতি মাসে কত টাকা প্রভিডেন্ট দেয়? প্রভিডেন্ট মানে হচ্ছে জমা দেওয়া আর কি, টাকা জমা দেওয়া, প্রভিডেন্ট মানে। আচ্ছা, তো একটু খেয়াল করবেন ভাইয়া, তার মাসে আয় হচ্ছে 4,820 টাকা, শতকরা 10 টাকা প্রভিডেন্ট দেয়। শতকরা 10 টাকা প্রভিডেন্ট দেয় মানে 100 টাকায় 10 টাকা দেয়, আরও 100 টাকায় আরও 10 টাকা দেয়, আরও 100 টাকায় আরও 10 টাকা দেয়, অর্থাৎ এইভাবে মানে 100 টাকার মধ্যে 10 টাকা করে প্রভিডেন্ট দেয়। তাহলে তার মোট কত টাকা প্রভিডেন্ট দিতে হবে? ম্যাথটা আমরা চাইলে 2 নিয়মে করতে পারি। আপনারা রিটেন বলেন, এমসিকিউ বলেন, সেম। দেখেন ভাইয়া, আমি প্রথমত একটা জিনিস দেখেন তার প্রভিডেন্ট দিতে হয়। আমরা মূলত এটাকে ফলো করব, নিয়ম 1 এটাকে ফলো করব। দেখেন তিনি কত টাকা প্রভিডেন্ট, মানে তিনি স্যালারি পাই কত টাকা? 4,820 টাকা। তো তিনি প্রভিডেন্ট দেয় এত টাকার, মোট এত টাকার কয় পার্সেন্ট? 10%। মানে সে যে টাকাগুলো দেয় তার 10%, সে যে টাকাগুলো পায় তার 10% তাকে প্রভিডেন্ট দিতে হয়। তাহলে কি দাঁড়ালো? এত এর 10/100, 0,000, আলটিমেট আমার তাকে 882 টাকা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, তার প্রভিডেন্ট দিতে হয় এত টাকা। এখন এই ম্যাথটা চাইলে আপনি ঐকিক নিয়মে করতে পারেন। ঐকিক নিয়মে কীরকম হবে? তিনি 100 টাকায় প্রভিডেন্ট দেয়, 100 টাকায় প্রভিডেন্ট দেয় 10 টাকা। 100 টাকায় প্রভিডেন্ট দেয় 10 টাকায়, তাহলে তার স্যালারি কত? 4,820 টাকায় প্রভিডেন্ট দেয় 10 গুণন 4,820 ডিভাইডেড বাই 100। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 4,820, এই শূন্য গেছে গা, আলটিমেট 4,008 মানে 482 টাকা তার কি দিতে হয়? প্রভিডেন্ট দিতে হয়। আমি আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমাদের উত্তর হবে ক নাম্বার। আচ্ছা, এই প্রশ্নটা আমরা একটু দেখি। হানিফ সাহেব তার মাসিক বেতন, হানিফ সাহেবের মাসিক বেতন 5,000 টাকা। তিনি তার বেতনের 24% প্রতি মাসে সঞ্চয় করেন। তার 1 বছরে কত টাকা সঞ্চয় হয়? অর্থাৎ তার বেতন 5,000 টাকা, ওই 24% করে, অর্থাৎ 100 টাকার মধ্যে 24 টাকা, 200 টাকার মধ্যে আরও 24 টাকা, এইভাবে মোট 5,000 টাকায়, মোট 5,000 টাকার জমা রাখেন প্রতি মাসে।
তাহলে তার এক বছরে কত টাকা হয়? আচ্ছা আমরা একটু দেখি। তাহলে প্রতি মাসে সঞ্চয় হয় কত? প্রতি মাসে সঞ্চয়, তার মোট স্যালারি কত ভাইয়া? মোট স্যালারি হচ্ছে এত টাকা, 5,000। এর কত টাকা সঞ্চয় করে? 5,000-এর কত পার্সেন্ট? 24% তিনি সঞ্চয় করে। তাহলে 5,000 এর 24/100, 0,000,000। এখন আমরা এই 50 আলটিমেট কি থাকে? 50 গুণন 24। আমরা 50 গুণন 24 গুণটা কেমনে করবো দেখেন, এখানে শূন্যটা পরে করব। দেখেন দেখেন একটু খেয়াল করেন। আচ্ছা 5-এর সাথে 4 গুণ করলে কত? 4 5 20, সাথে আছে 2, 5 দ্বিগুণে 10, আলটিমেট কত থাকে? 12। আর লাস্টে একটা শূন্য আছে, যে শূন্যটা বসাই দিব। এটা হচ্ছে টাকা। এটা কত টাকা? প্রতি মাসে, মানে এক মাসে তার জমা থাকে, এক মাসে তার জমা থাকে এত টাকা। তো আমরা জানি এক বছর সমান 12 মাস, সুতরাং এক বছরে জমা রাখে বা জমা থাকে বা সঞ্চয় হয় জমা 1200 গুণন 12। এক মাসে এত টাকা, তাহলে 12 মাসে 1200 গুণ। দেখেন শূন্য বাদ, শূন্য পরে 12 গুণ করলে 146, লাস্টে 2টা শূন্য, শূন্য বসে যাবে। এক বছরে তার জমার টাকা হচ্ছে 14,400 টাকা। আশা করি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। এটা একটু পড়িত ভাইয়া। একটি স্কুলের শিক্ষার্থী সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% নতুন ভর্তি করা হলে, 5% শিক্ষার্থী নতুন ভর্তি করা হলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থী কতজন বা কত? এই ম্যাথটাও আমরা 2 নিয়মে করব। আমি প্রথমত আপনাদেরকে একটা নিয়মে করাই দিই। দেখেন ভাইয়া, আমরা আগে থেকে ধরে নিব স্কুলের শিক্ষার্থী ছিল যে 100%। ধরি এটাই রিটেন নিয়ম, এটাই এমসিকিউ নিয়ম। এমসিকিউ হলে আপনি বাংলা লিখবেন না। স্কুলের শিক্ষার্থী ছিল, আগে থেকে ছিল কতজন? 100%। আগে থেকে ছিল যে 100%। 5% যুক্ত হয়, 5% নতুন করে আসছে না? 5% নতুন ভর্তি হওয়ায়, নতুন আশায় অথবা ভর্তি হওয়ায় আপনার ইচ্ছে মতো আপনি দেন 100 যোগ 5, মানে দাঁড়ালো 105%। তাহলে ভাইয়া তার শিক্ষার্থী সংখ্যা কত ছিল? 800 জন, তাই না? শিক্ষার্থী সংখ্যা 800 জন। তাহলে 800 এর 100, মানে আগে ছিল 800 জন, ওই 800 জন ওটাকে আমি পার্সেন্টেজে 100% ধরে নিছি। এখন ওই বাড়ছে নতুন করে 800 জনের 5% করে করে বাড়ছে, ফলে ওই পার্সেন্টেজটা 105 হয়ে গেছে। তাহলে সুতরাং বর্তমানে শিক্ষার্থী কত হবে? ওই 800 এর 105%। 105% মানে হচ্ছে 105/100। এটা কাটাকাটি দেন, এটা কাটাকাটি দেন। 105-এর সাথে আপনি 8 গুণ করেন, 5 8 40, সাথে আছে 4, 8 0 0, 7টা বসে গেছে, 8 একে 8, 440 জন। আবার আমি আরেকটু বুঝাই। দেখেন প্রথমত শিক্ষার্থী ছিল 800 জন, ওই 800 জনটাকে আমি পার্সেন্টে 100% ধরে নিলাম। তো নতুন করে 5% আসাই ওই পার্সেন্টেজটা হয়ে গেছে কত? 105%।
তাহলে 105% হয়ে গেছে। তাহলে ওই আগের 800 এর 105% যত ততজন হচ্ছে শিক্ষার্থী। আশা করি আমি বোঝাতে পেরেছি। এখন আমি বিকল্প নিয়মটা আপনাকে একটু করাই, আপনারা এটা ফলো করার ট্রাই করবেন। এটা হচ্ছে আপডেট নিয়ম, এগুলো হচ্ছে পুরাতন নিয়ম। আপডেট নিয়মটা আমরা ফলো করার ট্রাই করব। আচ্ছা, এখন আমি বিকল্প নিয়মটা একটু করাই। দেখেন ভাইয়া, আগে শিক্ষার্থী ছিল, দেখেন পূর্বে শিক্ষার্থী ছিল, শিক্ষার্থী আগে থেকে ছিল। দেখেন তো, শিক্ষার্থী আগে ছিল 800 জন, নতুন আসছে কতজন ভাইয়া? দেখেন তো, নতুন ভর্তি হলো কতজন? 5%। মানে যে 800 ছিল, 800 ওই 800 এর 5% নতুন ভর্তি হয়েছে। তাহলে 800 গুণন 5/100, তাহলে কত হয়েছে? 5/40 জন নতুন ভর্তি হয়েছে। তো আগে থেকে ছিল 8 জন, 800 জন, নতুন ভর্তি হয়েছে 40 জন। সুতরাং বর্তমানে শিক্ষার্থী হবে 800 যোগ 40, মানে হচ্ছে 840 জন। উত্তর হবে ক নাম্বার। আমি আশা করি দুইটাই আপনাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি। ওকে, এখন আমি আরেকটা ম্যাথে চলে যাব। একটু মনোযোগ দিতে ভাইয়া। একটি ক্লাসে 680 জন ছাত্রছাত্রী আছে, যার মধ্যে 40% ছাত্র, তবে ছাত্রী সংখ্যা কত? তাহলে দেখেন তো ভাইয়া, 40% ছাত্রটা, 40% ছাত্র মানে কি? 100 জনে 40 জন ছাত্র, তাহলে 200 জনে 80 জন ছাত্র, আরও 100 জন, 300 জনে 120 জন ছাত্র, এইভাবে। তাহলে তাহলে ছাত্র বের হবে কতজন? ছাত্র সংখ্যা বের হবে কতজন ভাইয়া? কিভাবে? ওই মোট সংখ্যা কত? মোট সংখ্যা হচ্ছে 640, এর কত পার্সেন্ট ছাত্র? 40%। মোট ছাত্রের 40%, তাহলে মোট ছাত্র 40 ডিভাইডেড বাই 100। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য। তাহলে আপনি এটা গুণ করেন 4 4 16, সাথে আছে 1, 424, মানে হচ্ছে 256। 256 জন ছাত্র সংখ্যা। কি সংখ্যা? 256 জন ছাত্র সংখ্যা। আমাদের থেকে চাইছে কি? আমাদের থেকে কি ছাত্র সংখ্যা চাইছে নাকি ছাত্রী সংখ্যা চাইছে? তাহলে ছাত্রী সংখ্যা। তাহলে ছাত্রী হবে কতজন? সুতরাং ছাত্রী হবে মোট সংখ্যা থেকে ওই ছাত্র সংখ্যা বাদ দিলে ছাত্রী সংখ্যা বের হয়ে যাবে। কত? 0, 10, 10 থেকে 6 গেলে 4, এটা হয়ে যাবে 3, 3 থেকে 5 যায় না, এক ডান নিব 14, 13, 13 থেকে 5 গেলে কত? 13 থেকে 5 গেলে হচ্ছে 8, এটা হয়ে গেছে 5, 5 থেকে 2 গেলে 3, 384 জন। 384 জন হচ্ছে ছাত্রী, মানে মেয়ে। একটা সিস্টেম 1। এবার আমি সিস্টেম 2টা দেখাবো। দেখেন ভাইয়া, পুরা স্কুলের মধ্যে মোট শিক্ষার্থী 100% ছিল। মোট শিক্ষার্থী ছিল 100%। তাহলে দেখেন ছাত্রী কত হবে বলেন তো ভাই? আচ্ছা, ছাত্র কত? ছাত্র, আপনি রিটেন নিয়ম করাচ্ছি, আপনি এমসিকিউ তো এমনিতে পারবেন। ছাত্র হচ্ছে 40%। সুতরাং ছাত্রী কয় পার্সেন্ট? ছাত্রী হচ্ছে ওই 100 থেকে 40% বিয়োগ করে দেন, তাহলে দাঁড়ায় 60% ছাত্রী। এবার ছাত্রী সংখ্যা কেমনে বের করবেন? মোট সংখ্যার 60%। সুতরাং ছাত্রী দাঁড়াবে আমাদের কত? মোট সংখ্যা এত, এর 60%। তাহলে এত এর 60/100,
পার্সেন্টেজের জন্য 100 ভাগ, তাহলে এটার সাথে এটা গুণ করে আলটিমেট 384 দাঁড়াবে কেমনে 424, সাথে আছে 2, 6 6 36, 36 আর 2 38, তাহলে 384 জন হবে আমাদের ছাত্রী সংখ্যা। আশা করি আমি আপনাদেরকে পূর্ণ ক্লিয়ার করাতে পেরেছি। ওকে, এখন এর পরটা দেখি। এই ম্যাথটাতে একটু মনোযোগ দিতে হবে, এই ম্যাথটাতে একটু মনোযোগ দিতে হবে, এটাও আমি দুই নিয়মে করাই দিব। দেখেন, বাজার থেকে আম আনছি কতটা 250টা, তার মধ্যে পচা ছিল কয়টা, পচা ছিল 15টি, শতকরা কতটি আম ভালো ছিল, একটু মনোযোগ দিতে হবে। শতকরা কতটি আম ভালো ছিল মানে 100 এর মধ্যে কয়টা আম ভালো ছিল। আমি প্রথমত ঐকিক নিয়মটা একটু আপনাদেরকে দেখাই ফেলি। দেখেন তো ভাইয়া, পচা ছিল কয়টা, একটু আমাকে বলতে হবে। পচা ছিল কয়টি, পচা ছিল আমাকে একটু বলেন তো ভাইয়া। 15টি। তাহলে আমাদের লাগবে কি পচা আম লাগবে নাকি ভালো আম লাগবে? তাহলে ভালো আম লাগবে, সুতরাং ভালো ছিল কতটি, এটাই তো লাগতেছে আমাদের। ভালো ছিল, আমরা পচাটা তো রাখবো না, ভালো ছিল। মোট কত আম 250 মাইনাস পচা যখন বিয়োগ করে দিব 235টি ভালো আম। ভালো আম ছিল 235টি, একদম এবার ইজি হয়ে গেছে। এবার দেখেন তো ভাইয়া, মোট আম ছিল 250টা, তাহলে 250টি আমের মধ্যে 250টি আম এ ভালো আম ভালো কতটি, 235টি। একটিতে আম ভালো বা ভালো আম 235 বাই 250। ভাই আমাদের থেকে জিজ্ঞেস করছে শতকরা, সুতরাং 100টিতে ভালো আম 235 গুণন 100 ডিভাইডেড বাই 250। আপনি 50 দিয়ে কাটেন, 50 দিয়ে যদি এটাকে কাটেন তাহলে 5 বাদ যাবে, 50 দিয়ে যদি এটাকে কাটেন তাহলে 4 বাদ যাবে। এবার এই 5 দিয়ে এটাকে কাটেন, কেমনে কাটবেন? 5 23-এর মধ্যে 4 বাদ যায়, 23-এর মধ্যে 4 বার গেলে হয় 20, সাথে থাকে 3, সাথে থাকে 3, 3 আর 5 35, তাহলে 35-এর মধ্যে 5 যায় 7 বার, 47, 47-এর সাথে 4 গুণ করেন, 47-এর সাথে 4 গুণ করলে কত হয়? 4 7 28, সাথে আছে 2, 4 4 16, 16 আর 2 এত 188টি। কেমনে হলো এটা, কেমনে সম্ভব স্যার? এখানে 235 ইন্টু 100। ও ঠিক আছে ঠিক আছে, পাঁচ দিয়ে এটাকে কাটলে এখানে যায় 4 বার, 5 7 35, তাই না? আচ্ছা 50 ওটাতে 4 বার যায়। দেখেন 250টি ভালো আম ছিল। কোন একটা জায়গায় ভুল হচ্ছে নাকি? 235 ইন্টু 100 ডিভাইড বাই 250, কোন একটা জায়গায় ভুল হচ্ছে নাকি? 50 দিয়ে, ও 50 দিয়ে এটাকে কাটলে কয়বার? 50 দিয়ে এটাকে কাটলে, আচ্ছা দেখেন কাটাকাটির মধ্যে সমস্যা হয়ে গেছে। 50 দিয়ে এটাকে কাটলে 5 বার, তাই না? আর 50 দিয়ে এটাকে কাটলে 2 বার। এই 5 দিয়ে এটাকে কাটলে কয়বার? ও
এবার এইটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা, আমি এই ভাগটা কিন্তু এই পাশে দেখাই, একটু দেখেন। গুণন 100 ডিভাইডেড বাই 250। দেখেন ভাই, একটু মনোযোগ দেন। এই শূন্যর সাথে এই শূন্য গেছে গা, 5 10-এর মধ্যে 2 বার যাবে, 5 25-এর মধ্যে 5 বার যাবে, 5 দিয়ে এটাকে কাটে। 5 কি 2 এর মধ্যে যায়? যায় না। 5 কি 2 এর মধ্যে যায়? যায় না। তাহলে এটা নিতে হবে 35 গিয়া 23। 23-এর মধ্যে 5 কয়বার যায়? 23-এর মধ্যে 5 যাবে। ও ঠিক আছে, 23-এর মধ্যে 5 যাবে 4 বার এবং কেটে যাবে 5 বার। তাহলে 45 4 বার, এখানে যায় 7 বার। 7 আর 2 গুণ করলে কত? 94। তাহলে 94% আম, মানে হচ্ছে যদি কতটি ভালো আম বললে তাহলে 94টি ভালো আম ছিল 94টি। আশা করি বোঝাতে পেরেছি। শতকরা ভালো আম ছিল কতটি? 94টি। শতকরা ভালো আম ছিল কতটি? 94টি। এখন এটা একটা সিস্টেম, একটু ক্যালকুলেশনে আমি এখানে গিয়ে দিয়েছিলাম আর কি। আচ্ছা, এবার দেখেন, এটা একটা সিস্টেম। এখন আমি আপনাকে আরেকটা সিস্টেম করাবো, ওই সিস্টেমটা একটু দেখেন। ভালো আম ছিল এতটির মধ্যে এতটি। এখন আমি ডিরেক্ট একটা কাজ করব, দেখেন একটু মনোযোগ দেন ভাইয়া। ভালো আম ছিল কতটি? ভালো আম হচ্ছে 250 বিয়োগ 15, মানে 50টা বিয়োগ করলে মানে হচ্ছে 235টি ভালো আম। ভালো আম হচ্ছে 235টি। আমাদের থেকে জিজ্ঞেস করছে শতকরা ভালো আম, শতকরা ভালো আম, শতকরা ভালো আম। এইরকম হলে আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, মনে আছে? শতকরা বললে উপরে হবে, মনে রাখবেন, উপরে হবে ভালো আমের সংখ্যা কত? 235। নিচে হবে মোট আম, কতটি আম আছে সেটা, গুণন 100%। এবার কাটাকাটি দেন, আপনার এটার মতো 94% দাঁড়াবে। 94%-এর মিনিং হচ্ছে 100টির মধ্যে 94টি, 100টিতে 94টি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি আমি দুইটা নিয়মেই করাই দিছি, আর ক্যালকুলেশনগুলো একটু আপনারা দেখবেন আর কি ভালোভাবে। ওকে, খেয়াল করেন, একটি বইয়ের পূর্ব মূল্য ও বর্তমান মূল্যের অনুপাত 4:5 হলে বইটির দাম শতকরা কি পরিমাণ বৃদ্ধি পায়? একটু খেয়াল করতে হবে, এটাও দুই নিয়মে করাবো। আগে দেখেন ভাইয়া, পূর্ব মূল্য ছিল যে 4 গুণ। আচ্ছা, আমরা টাকায় হিসাব করলে ধরেন 60 টাকা, এটা কিন্তু টাকা না, এটা গুণ বোঝায়। পূর্ব মূল্য ছিল যে 4, পরের মূল্য হচ্ছে 5, অর্থাৎ আগে 4 ছিল, আগে 4 টাকা হলে এখন 5 টাকা, তাহলে 60 টাকায় কত টাকা বৃদ্ধি পাইছে? 60 টাকায় 1 টাকা বৃদ্ধি পেল। আগে ছিল যে 4 টাকা, এখন হয়ে গেছে 5 টাকা, তাহলে বৃদ্ধি পেয়ে গেছে কত? 1 টাকা। তাহলে 60 টাকায় বৃদ্ধি পায় 1 টাকা। সুতরাং 60 টাকায়, দেখেন আমি বাংলা লিখব, 60 টাকায় বৃদ্ধি পায় কয় টাকা? 1 টাকা। 1 টাকায় বৃদ্ধি পায় 1/60 টাকা। আপনার থেকে কি জিজ্ঞেস করছে? শতকরা কি পরিমাণ বেড়েছে, মানে হচ্ছে 100 টাকায়, শতকরা মানে হচ্ছে 100 টাকায়, 100 টাকায় বৃদ্ধি পায় 100 গুণন 60 টাকা, মানে হচ্ছে ভাগ করে দেন 25 টাকা। শতকরা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে? 25 টাকা। সিস্টেম একটা। এবার আসেন সিস্টেম আরেকটাতে আসেন, কেমনে করবেন? শতকরা বেড়েছে ভাই, ডিরেক্ট মাথায় রাখবেন, শতকরা বেড়েছে, শতকরা বেড়েছে, উপরে হবে যে অংশটা বেড়েছে, বাড়ার পরিমাণটা। তাহলে আগে ছিল যে 4, এখন হয়ে গেছে 5, তাহলে বৃদ্ধি পাইছে কত? 1, তাহলে উপরে হবে 1, বৃদ্ধির পরিমাণটা।
নিচে হবে পূর্ব মূল্য, মাথায় রাখতে হবে নিচে হবে এই রকমের মধ্যে নিচে হবে পূর্ব মূল্য, তাহলে পূর্ব মূল্য হবে কয় টাকা? 4 টাকা ইন্টু 100%, শেষ। কাটাকাটি দিয়ে দেন 25%। 25% মানে হচ্ছে শতকরা 25 টাকা করে বেড়েছে। আবার বলতেছি, উপরে হবে বৃদ্ধির পরিমাণ, নিচে হবে পূর্ব মূল্য, নিচে হবে পূর্ব মূল্য ইন্টু 100%। ক্লিয়ার? দুইটা নিয়ম আছে, দুই নিয়মেই আপনাদেরকে ক্লিয়ার করে দিছি। এটাও দুই নিয়মে করাবো। দেখেন, দানে চাল ও তুষের অনুপাত 7:3 হলে শতকরা কি পরিমাণ চাল আছে? তো দানের মধ্যে চালেও আছে, তুষও আছে। তো দানে চালের পরিমাণ হচ্ছে 7, তুষের পরিমাণ হচ্ছে 3। তো দেখেন, একটু খেয়াল করেন, দান হচ্ছে কত? আবার খেয়াল করেন, চালের পরিমাণ 7 এবং তুষের পরিমাণ 3। সুতরাং শতকরা কি পরিমাণ চাল আছে? কি পরিমাণ চাল আছে? তাহলে আমি কি বলতে পারি না, 7-এর মধ্যে তুষ আছে 3, অর্থাৎ 7 অংশের মধ্যে তুষ আছে 3 অংশ, অথবা 60টি দানের মধ্যে তুষ আছে 3টি। আমার কথা বুঝছেন কিনা বলেন? 4টি দানের মধ্যে, আচ্ছা একটু খেয়াল করেন, আবার বুঝে একটু দেখেন, তুষ এবং দান মোট কত বলেন? মোট কত? দান হচ্ছে 7, তুষ হচ্ছে 3, তাহলে মোট হচ্ছে 10। দেখেন ভাইয়া, নর্মালি এভাবে করা হয় না। দেখেন, 10-এর মধ্যে, মোট 10-এর মধ্যে মানে 7 যোগ 3, 10 অংশ এর মধ্যে, তাহলে দেখেন 10-এর মধ্যে এভাবে নর্মালি করা হয় না, আপনারা এভাবে করবেন না। 10-এর মধ্যে চাল থাকে, চাল কত অংশ? 4 অংশ, 7 অংশ, মোট অংশ হচ্ছে 10, মোট অংশ হচ্ছে 10, তাহলে 10 অংশের মধ্যে চাল থাকে 7 অংশ। এক অংশের মধ্যে চাল থাকে 7/10। শতকরা চাল কত থাকে? তাহলে 100-এর মধ্যে চাল থাকে 7 × 100/10। এটা আসলে এভাবে করবেন না আপনারা। দেখেন, কাটাকাটি দিয়ে দেন, 7×10 70%। দেখেন, 7×10 70%। এবার আমি মেইন সিস্টেমটা করাই, ডিজিটাল সিস্টেম, এটাই আমাদের করতে হবে। দেখেন, আমরা কি বের করব? কি পরিমাণ চাল আছে? তাহলে আমরা চাল বের করব। যে শতকরা চাল কি বের করব ভাইয়া? শতকরা চাল। দেখেন, তাহলে শতকরা চাল নিচে হবে মোট, তাহলে কত? এত। উপরে হবে চালের পরিমাণ, চাল কত? 7 ইন্টু 100%। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নিচে হবে মোট, উপরে হবে চালের পরিমাণ ইন্টু 100%। 0 কাটাকাটি দেন, 7×10 70%। আশা করি বোঝাতে পেরেছি। ডাউট নাই, ডাউট থাকার কথাও নয়। এটা আপনারা করবেন না, ওই সিস্টেমটাই করবেন। এবার বলেন, এবার যদি এমসিকিউতে আসে কি করবেন? এমসিকিউতে আসলে এত কি কাহিনী করার দরকার আছে? এমসিকিউতে আসলে নিচে হবে মোট, এটাই আর কি, নিচে হবে মোট, তাহলে চাল কুচ্ছে উপরে হবে 7 × 100। এটাই তো আপনার ক্যালকুলেশনও করা লাগে না। নিচে হবে, দেখেন, নিচে হবে মোট, তাহলে মানে 10, উপরে হবে 7 × 100, তাহলে 10 দিয়ে যখন 100 ভাগ করে ফেলবো তাহলে 10, 7 × 70, এভাবেও তো করা যায়। আচ্ছা দেখেন, এবার আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এবার আমি এমসিকিউর জন্য করাই। একটি বইয়ের পূর্বমূল্য ও বর্তমান মূল্যের অনুপাত 2:3 হলে বইটির দাম শতকরা কি পরিমাণ বাড়ে? দেখেন, বইটির দাম শতকরা বাড়ে, বইটির দাম শতকরা বাড়ে কতটুকু বাড়ে? দেখেন,
উপরে হবে যে অংশ বৃদ্ধি পাইছে, আগে ছিল কত 2 টাকা, এখন কত 3 টাকা, তাহলে বৃদ্ধি পাইছে 1 টাকা। এবং নিচে হবে পূর্ব মূল্য, মানে বৃদ্ধি পাওয়ার আগের মূল্য, এটা একটু মনে রাখতে হবে। নিচে হবে পূর্ব মূল্য ইন্টু 100%, কাটাকাটি দেন 50%। টাকার মধ্যে হলে শতকরা 50 টাকা, আর পার্সেন্টের মধ্যে হলে 50%। উত্তর হচ্ছে ক নাম্বার। আশা করি বোঝাতে পেরেছি। আর অন্যভাবে করার দরকার নাই, করলে করেন, না করলে নাই। কিভাবে? 2 টাকায় বৃদ্ধি পাই 1 টাকা, 1 টাকায় বৃদ্ধি পাই 1/2 টাকা, 100 টাকায় বৃদ্ধি পাই ইন্টু গুণন ইন্টু 100, এভাবেই করবেন আর কি। মনোযোগ দেন ভাইয়া, মনোযোগ দেন। জরিনার মাসিক আয়, জরিনার মাসিক আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে 4:3 হলে তার মাসিক সঞ্চয় কত? শতকরা কত? মাসিক সঞ্চয় শতকরা কত? দেখেন মাসিক শতকরা সঞ্চয় কত? শতকরা সঞ্চয় কত? তার মাসিক শতকরা সঞ্চয় কত? দেখেন একটু ভাইয়া, আমি এক সিস্টেমে করাই দিই, দেখেন এমনিতে বাকিটা আপনারা পারবেন। দেখেন তার সঞ্চয়, মাসিক সঞ্চয়, শতকরা মাসিক সঞ্চয়, মাসিক সঞ্চয় ভাইয়া, উপরে হবে সঞ্চয়ের পরিমাণটা, কত টাকা সঞ্চয় হয়। সে আয় করে 60 টাকা, ব্যয় করে 3 টাকা, তাহলে সঞ্চয়ের পরিমাণ কত? সঞ্চয়ের পরিমাণ হচ্ছে 1 টাকা। নিচে হবে কত? নিচে মাথায় রাখবেন আয়, মানে কি আয়? পূর্বের আয়, পূর্বের মানে আয়, আয় নিচে মাথায় থাকবে কত? আয়, মনে রাখতে হবে, মানে পূর্বেরটা মানে আয়, মানে মাসিক সঞ্চয় আয়ের কত অংশ, তাহলে পূর্বে হবে কি? আয়। তাহলে কত হবে ভাইয়া? দেখেন পূর্বে হবে আয় ইন্টু 100%, কাটাকাটি করেন 25%। এবার আসেন, এবার একটু খেয়াল করেন মাসিক সঞ্চয় কত বলছে, সঞ্চয়টা আমি কত টাকা জমাবো সেটা, তাহলে কি দিব? নিচে 7 দিব। এবার একটু খেয়াল করেন, আমাদেরকে যদি বলতো মাসিক সঞ্চয় আয়ের কত কত শতাংশ, আমি প্রশ্নটা ভুল লিখছি মনে হয়, হ্যাঁ প্রশ্নটা ভুল লিখছি। মাসিক সঞ্চয় কি হবে? মাসিক সঞ্চয় আয়ের কত শতাংশ, আয়ের একটু মাথায় রাখতে হবে ভাইয়া, আয়ের শতকরা কত শতাংশ, শতকরা আয়ের কত শতাংশ, আয়ের শতকরা কত শতাংশ, তাহলে আয়ের বললে নিচে হবে আয়, শেষ। আবার এই প্রশ্নটা যদি এরকম হতো, জরিনার মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 3:4 হলে তার মাসিক সঞ্চয় ব্যয়ের কত, মানে মাসিক শতকরা সঞ্চয় ব্যয়ের কত, তাইলে কিরকম হতো? ব্যয়ের বললে উপরে হতো সঞ্চয়ের পরিমাণ, 1 টাকা সঞ্চয় হয়, ব্যয়ের বললে, এখানে তো আয়ের বলছে, যদি ব্যয়ের বলতো তাহলে নিচে হতো ব্যয় ইন্টু 100%। যদি ওইরকম বলতো তাহলে 33.33% দাঁড়াতো আর কি। আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি। যার সাপেক্ষে সে যাবে নিচে, আশা করি বোঝাতে পেরেছি। বিকল্প নিয়ম করার দরকার নাই ভাই, এটাই ফলো করেন, বিকল্প নিয়ম করার দরকার নাই, এটাই ফলো করেন। একটু খেয়াল করেন, 480 জন পরীক্ষার্থীর মধ্যে 288 জন পাশ করলে শতকরা কতজন পাশ করে? দেখেন দুইভাবে করতে পারেন, শতকরা কতজন পাশ করে মানে 100 জনে কতজন পাশ করে। তাহলে দেখেন 280 এর মধ্যে 480 এর মধ্যে 480 এর মধ্যে পাশ করে 288 জন, একজনে পাশ করে 288 ডিভাইড বাই 480, সুতরাং 100 জনে পাশ করে। ঐকিক নিয়মে চাইলে করতে পারেন, 100 জনে পাস করে এত ডিভাইডেড বাই 480, 0 0 গেছে গা, 2 দিয়ে কাটেন, এটাকে 2 দিয়ে কাটলে কত হয় দেখেন তো। এটাকে যদি আচ্ছা 7 দিয়ে কেটে ফেলেন, 4 দিয়ে, আচ্ছা 2 দিয়ে কাটেন, ধরেন এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে কত দাঁড়ায়? 2 বার যাবে, এখানে যাবে 4 বার, মানে 24। এটাতে 2 দিয়ে কাটলে প্রথমে 2 এর মধ্যে যাবে 1 বার,
8-এর মধ্যে 2 যাবে 4 বার, এই 8-এর মধ্যে 2 যাবে 4 বার। আপনি চাইলে আবার 2 দিয়ে কাটতে পারেন, এটাকে 2 দিয়ে কাটলে কত হবে 12। আপনি চাইলে এটাকে আবার 2 দিয়ে কাটতে পারেন, 14-এর মধ্যে 7 বার যায়, 4-এর মধ্যে 2 বার যায়। এবার দেখেন 6-12 আপনি এবার 12 দিয়ে কাটেন, 12 দিয়ে এটাকে কাটলে ডিরেক্ট কত দাঁড়ায় 6, 6-এর সাথে 100 গুণ করেন তাহলে 600 জন। 100 না, আপনি তো শূন্য শূন্য কেটে ফেলছেন, শূন্য, তাহলে 6-এর সাথে 10 গুণ করেন, এই শূন্য শূন্য কেটে ফেলছেন না ভাইয়া, হ্যাঁ, তাহলে 6-এর সাথে গুণ করেন তাহলে দাঁড়ায় কত 60 জন। শেষ, ঐকিক নিয়ম। আসেন শতকরা কতজন পাস করে, শতকরা পাস করে, শতকরা পাস। দেখেন পাস করে কতজন ভাইয়া, ওই পাশের অংশটা হবে উপরে 288, যতজন পরীক্ষার্থী, মোট পরীক্ষার্থী হবে নিচে 780 ভাগ 100। আমি আবার দেখেন 100%, 0 0 গেছে গা। আপনি কি করবেন, আপনি এটাকে চাইলে 2 দিয়ে কাটলে হবে যে 24 বার, এটাকে 2 দিয়ে কাটলে 1 বার, এটাকে 4 বার, এটাকেও 4 বার, এটাকে 2 দিয়ে কাটলে হবে 12 বার, এটাকে 2 দিয়ে কাটলে হবে 14-এর মধ্যে 7 বার, 2 বার, কয়বার যাবে 6, 6 10 60। আশা করি 60%। 60% মানে কি, এই পার্সেন্ট মানে কি 100 জনে 60 জন, আর সংখ্যার মধ্যে হলে 60 জন, আর পার্সেন্টেজ হলে 60%। একটু দেখেন ভাই, একটু মনোযোগ দেন, কি বলছে দেখেন তো একটু। ফলের দোকান থেকে 180টি পেয়ারা কিনে আনা হলো, 2 দিন পর 9টি পচে গেল, দুইটি পেয়ারা পচে গেল, দুইটি পেয়ারা পচে গেল। শতকরা কতটি, ও আমি বারবার আম কেন দিয়ে দিচ্ছি আল্লাহ। শতকরা কতটি পেয়ারা, শতকরা কতটি পেয়ারা ভালো আছে। আচ্ছা দেখেন তো ভাইয়া, পেয়ারা আনছে কয়টা, 180টা, তো পচে গেছে কয়টা, 9টা, এবং শতকরা কতটি পেয়ারা ভালো আছে। আমাদের যেটা বের করতে হবে সেটা কি ভালোর পরিমাণ নাকি পচার পরিমাণ, তাহলে ভালোর পরিমাণ। তাহলে কয়টা ভালো আছে সেখান থেকে বের করে ফেলি, তাহলে ভালো আছে কয়টা বলেন তো, ভালো আছে 180টা আনছিল, সেখান থেকে 9টা পচে গেছে, তাহলে ভালো আসে 171টি ভালো আছে, ভালোর পরিমাণ 171। শতকরা কতটি ভালো পেয়ারা, এক সিস্টেমে করে ফেলেন, শতকরা ভালো পেয়ারা, শতকরা ভালো পেয়ারা, ভালোর পরিমাণ হবে উপরে 171, মোট পেয়ারা কত 180, মোট পেয়ারা কত 180 ইন্টু 100%। কাটেন, এটা দিয়ে শূন্যকে কাটেন, এবার কাটেন 18কে আপনি 3 দিয়ে ভাগ করেন, 18কে 3 দিয়ে ভাগ করেন, 18কে 3 দিয়ে ভাগ করলে 3 6 18, এটাতে 3 যাবে কেমনে দেখেন। 17-এর মধ্যে 3 কয়বার যায় 5 বার, 5 বার গেলে হয় 15, মানে কয়বার যায় 5 বার হয় 15, বাকিটাকে 2 আর 1 কত 21, 21-এর মধ্যে 3 কয়বার যায় 7 বার, 3 7 21 আর কি। আশা করি বোঝাতে পেরেছি। এখন আপনি আবার ঝামেলা, 3 দিয়ে কাটেন, 9টি আম পচে গেলে 171, 3 দিয়ে কাটলে দাঁড়ায় কত 6, এটাতে 3 দিয়ে কাটলে 17, প্রথমে 5 বাদ যায় তারপরে বাকিটাকে 2, প্রথমে 5 বাদ যায় তারপরে বাকিটাকে 17 থেকে 15 চলে গেলে 2 আর 1 21, 3 7 21 হচ্ছে না তো। দেখেন আশা করি এগুলো বুঝতে পারছেন, আমি ক্যালকুলেশনটা এই পাশে করে করাই দিই, এগুলো বুঝতে পারছেন। দেখেন
171 গুণন 100 ডিভাইডেড বাই 180। 171 8 9, এটা তো হওয়ার কথা, কেন হচ্ছে না? 3 18 এটা কাটাকাটি করলে 180%, এটা কাটাকাটি করলে এটা যাবে গা 3 এখানে যাবে কয়বার? 6 বার, 318। আর 3 এখানে যাবে 5 বার, 5 বার গেলে 3 5 15, 2 57 বার, 57 এর সাথে 2 গুণ। আচ্ছা করেন দেখেন, এবার 57 এর সাথে 10 গুণ করে ফেলেন, তাহলে 570 বাই নিচে আছে 6, 570 নিচে আছে 6। এবার আপনি করেন দেখেন, 6 দিয়ে কাটেন, 5 এর মধ্যে যাবে না, 57 এর মধ্যে 6 কয়বার যায়? 9 বার, 6 9 54, 6 9 54 মানে 9 বার যাবে, সাথে আসে 1 10। কোন একটা জায়গায় সমস্যা হচ্ছে। আচ্ছা এবার দেখেন তাহলে অন্যভাবে কাটি, দেখেন 180, একটু খেয়াল করেন তো, আমি এখানে 20 দিয়ে কাটি, 20 দিয়ে কাটলে কয়বার? 5 বার। এখানে 20 দিয়ে কাটলে কয়বার যাবে? এখানে 20 দিয়ে কাটলে 5 বার 8 বার, না 9 বার। এখানে 20 দিয়ে কাটলে যাবে 9 বার, এখানে 20 দিয়ে কাটেন 5 বার, এখানে 20 যাবে কয়বার? 9 বার। আচ্ছা এবার 9 দিয়ে এটাকে কাটেন, 9 দিয়ে এটাকে কাটলে 9 100, প্রথমে 17 এর মধ্যে 1 বার যাবে, 9 17 এর মধ্যে 1 বার যাবে, 9 17 এর মধ্যে 1 বার চলে গেলে বাকিটাকে এদিকে 7 এদিকে 1, মানে বাকিটাকে 8, তাহলে 8 আর 1 কত? 81, তাহলে 9 9 81, এখানে 9 বার যায়। অথবা এভাবে না বুঝলে এভাবে করেন, এই দেখেন 171 কয়বার যাবে? দেখেন 1 বার যাবে, 1 বার গেলে কত দাঁড়ায়? 9, বিয়োগ করেন 8 দাঁড়ায় 8। এবার 81-র মধ্যে কয়বার যায়? 9 বার, 9 9 81, 81 দাঁড়ালো 81। ও তাহলে এবার দেখেন 19 আর 5, 5 এদিকে আছে 5 এদিকে আছে 19, তাহলে 19 আর 5 গুণ করলে কত দাঁড়ায়? 95। দেখেন 5 9 5 9, এই দেখেন 19 সাথে 5 9 45, সাথে আছে 4, 9 5 5, 4 আর 5 95, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 95। আপনারা একটু খেয়াল করবেন, ক্যালকুলেশনটা খেয়াল করলে বুঝতে পারবেন, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা একটু খেয়াল করুন তো ভাই, একটি বিদ্যালয়ে 750 জন শিক্ষার্থীর মধ্যে 52% ছাত্র হলে ছাত্রী সংখ্যা কত? তাহলে আপনি ছাত্র সংখ্যা বের করতে ফেলতে পারবেন না? ছাত্র কত? মোট সংখ্যা কত? মোট এত 750, এর কতজন? এর কত পার্সেন্ট? 52%। 750 52 বাই 100, এটা দিয়ে 0 0 কাটে, 5 দিয়ে কাটেন, 5 এখানে যাবে 2 বার, এখানে যাবে কয়বার? 9 বার। 9 দিয়ে এটাকে কাটেন, 9 এখানে কয়বার যাবে? 26 বার, 2 দিয়ে 52কে কাটেন, 26 বার যাবে। তো এবার 9 এর সাথে 26 গুণ করেন, 6 9 54, সাথে আছে 5, 9 দিয়ে গুণে 18, 18 আর 5 কত? আর 200। আবার সমস্যা, 6 9 54, সাথে আছে 5, সাথে আছে 5, 9 দিয়ে গুণে 18, 18 234। ও ঠিক আছে, এবার বের হয়েছে ছাত্র সংখ্যা, এবার কি বের হয়েছে? ছাত্র সংখ্যা। আমাদের কিন্তু ছাত্র সংখ্যা চাই না, চাইছে কি? ছাত্রী সংখ্যা। এবার আপনি মোট থেকে ছাত্র সংখ্যা বিয়োগ করে ফেলেন, 750 বিয়োগ ছাত্র সংখ্যা কত? 234, তাহলে কত হবে? 0 থেকে এটা যায় না, 10, 10 থেকে এটা গেলে 6, এটা হয়ে গেছে কত? 4, 7 থেকে 3 গেলে কত? 1, 7 থেকে 2 গেলে কত? 2, 216 জন, 216 জন ছাত্রী। আরেকটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা আমি দেখে দিই, দেখেন একটু মনোযোগ দেন, দেখেন একটু মনোযোগ দেন। 52% ছাত্র, 52% ছাত্র, তাহলে মোট শিক্ষার্থী 100%, তাহলে 48% হবে ছাত্রী। ছাত্রী হবে কয় পার্সেন্ট? 48%। ছাত্রী 100 বিয়োগ 52 মানে হচ্ছে
48%, এটা হচ্ছে ছাত্রী সংখ্যা। এবার আপনি কি করবেন, ওই ছাত্রী সংখ্যা 450 এর মানে হচ্ছে গুণন 48%, 48% মানে হচ্ছে এত। কাটাকাটি করেন, এটার সাথে এটা কাটেন, 2 দিয়ে কাটেন 5 বার যাবে, আচ্ছা 5 দিয়ে কাটেন 2 বার যাবে, 5 দিয়ে কাটেন 9 বার যাবে, 2 দিয়ে কাটেন কতবার যাবে, 24 বার যাবে। এবার 4 নং 36, সাথে আছে 3, 9 দ্বিগুণে 18, 18 3 21, 216 জন হচ্ছে ছাত্রী সংখ্যা। আশা করি এই ম্যাথটাও বোঝাতে পেরেছি। দেখা যাক। খেয়াল করেন তো ভাইয়া, মোট কমলা কয়টা? মোট কমলা 20টা। 20টি কমলার মধ্যে 25% পচা। ভালো কমলা কতটি জিজ্ঞেস করছে? কি পচা জিজ্ঞেস করছে নাকি ভালো জিজ্ঞেস করছে? ভালো জিজ্ঞেস করছে। তাহলে আপনি পচা কমলা বের করে ফেলেন। মোট কমলা কয়টা? 20টা। তাহলে 20 এর পচা কমলা মানে পচা, পচা কমলা কত? 20 এর 25% মানে হচ্ছে 25/100। করেন, কাটাকাটি দেন। এখানে কয়বার যায়? 5 বার। 20 100-র মতো কয়বার? 5 5 25। পচা কমলা কয়টা? 5টা। পচা কমলা কয়টা? 5টা। তাহলে ভালো কমলা হবে কয়টা? 20টা কমলার মধ্যে 25% পচা, তো 20টির 25%, হ্যাঁ ভালো। তাহলে পচা কমলা হবে কয়টা? 5টা। হ্যাঁ ঠিক আছে, পচা কমলা কয়টা? তাহলে 5টি হচ্ছে পচা কমলা। তাহলে ভালো কমলা, সুতরাং ভালো কমলা হবে 20 থেকে 5টা বিয়োগ করে ফেলেন, তাহলে ভালো কমলা হবে 15টি। আমি আসলে প্রশ্ন এখান থেকে এখানে প্রশ্ন লিখতে ভুল লিখতেছি, এই জন্য একটু সমস্যা হচ্ছে। এখানেও আমি মান একটা ভুল দিয়ে দিয়েছি, যেহেতু মান মানে এখানের সাথে মিলে না আর কি, যেহেতু যেই মান দিয়েছি সেই মানে করে ফেলি। আচ্ছা দেখেন, বোঝা গেছে। এখন এটা একটা সিস্টেম। এবার আমরা ভালো ডিরেক্ট আরেকটা সিস্টেমে করি তো। দেখেন তো ভাইয়া, ভালো কমলা, আচ্ছা 25% পচা, তো 25% পচা মানে ভালো কয় পার্সেন্ট? 75%। তাহলে 100 বিয়োগ 25, তাহলে ভালো কত পার্সেন্ট? 75%। তাহলে কত এর 75%? 20 এর 75%। 20 এর 75% মানে হচ্ছে 100 দিয়ে ভাগ। এবার কি করবেন? কাটাকাটি করেন, 5 বার যাবে। এই 5 দিয়ে 5 15 75, আলটিমেট কত দাঁড়ালো? 15 দাঁড়ালো, অর্থাৎ ভালো কমলা 15টি। আশা করি এটাও বোঝাতে পেরেছি। তো আমাদের এখন প্রায় শেষের দিকে, আর মাত্র 3-4টা ম্যাথ থাকবে, কিন্তু এই ম্যাথগুলা আপনাকে টনক নড়াবে ওই রকম ম্যাথ, এগুলো আমাদের করতে হবে। তিনটে ম্যাথ আছে, আর ম্যাথ আছে 3টে। এই 3টে ম্যাথ দিয়ে আমরা শেষ করে ফেলবো। একটু খেয়াল করতে হবে ভাইয়া, এটা একটু খেয়াল করেন। একটি স্কুলের 40% ছাত্র, একটা স্কুলের 40% হচ্ছে ছাত্র, এবং ছাত্রদের 30% এবং ছাত্রীদের 20% বিতর্ক ক্লাবে যোগ দিল। মোট কত শিক্ষার্থী বিতর্ক ক্লাবে যোগ দিল? একটু মনোযোগ দিতে হবে। একটা স্কুলে যা ছাত্র আছে সেখানে 40% আছে ছাত্র, 40% মানে ছাত্রী কত পার্সেন্ট? ছাত্রী 60%, মোট 100%। আচ্ছা 40% ছাত্রের মধ্যে 40% ছাত্র বিতর্ক ক্লাবে যায় নাই, বিতর্ক ক্লাবে যোগ দিয়েছে 30%। 40% ছাত্রের মধ্যে বিতর্ক ক্লাবে যোগ দিয়েছে 30%, আর ছাত্রী 60%। 60% ছাত্রীর মধ্যে বিতর্ক ক্লাবে যোগ দিয়েছে 20%। তাহলে মোট
কত পার্সেন্ট শিক্ষার্থী বিতর্ক ক্লাবে যোগ দিল। কেমনে করবে? আমরা ছাত্রছাত্রী সংখ্যাটাকে 100 জন ধরে নিব, ধরি। শিক্ষার্থী, মোট শিক্ষার্থী 100 জন। 100% ধরবো না, এটাতে 100 জন ধরবো। তো শিক্ষার্থী যদি 100 জন হয় তাহলে ছাত্র হবে কতজন ভাইয়া? 40% না? তাহলে মোট যদি 100 হয়, তার 40% যদি ছাত্র হয় তাহলে ছাত্র হবে 40 জন। ছাত্রী হবে কতজন বলেন তো? 40% ছাত্র, তাহলে 60% ছাত্রী, তাহলে সুতরাং ছাত্রী হবে 60 জন। আশা করি আমি সংখ্যাটা বের করে ফেলতে পারছি। এবার কি? এবার পারবেন না? ছাত্রের 40% বিতর্ক ক্লাবে যোগ দেয়, ছাত্রের 30% বিতর্ক ক্লাবে যোগ দেয়, ছাত্রীর 20% বিতর্ক ক্লাবে যোগ দেয়। সুতরাং আচ্ছা দেখেন, আমি আরো ভেঙে করাই। ছাত্র বিতর্ক ক্লাবে যোগ দেয়, বিতর্ক ক্লাবে যোগ দেয় কতজন ছাত্র? 40 জনের কত পার্সেন্ট যোগ দেয়? 30% যোগ দেয়। তাহলে কত? 40 গুণন 30 ডিভাইডেড বাই 100, 0 0 0 0 3 4 12 জন ছাত্র। 12 জন কি? ছাত্র। ছাত্রী বিতর্ক ক্লাবে যোগদান করে। ছাত্রী আছে কতজন? 60 জন। 60 জনের কত পার্সেন্ট বিতর্ক ক্লাবে যোগদান করে? 20% বিতর্ক ক্লাবে যোগদান করে। 20% মানে হচ্ছে 60 ইন্টু 20% মানে হচ্ছে 1/100। 0 0 0 0 6 দ্বিগুণে 12 জন ছাত্রী। তাহলে বিতর্ক ক্লাবে মোট কয়জন যোগ দেয়? ছাত্র 12 জন, ছাত্রী 12 জন, তাহলে মোট দেয় 24 জন। মানে কুদ্দুস থেকে দেয় 12 জন, সকিনা থেকে দেয় 12 জন। তাহলে হয়েছে কি? মোট 24 জন। আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। যদি এমসিকিউ আসে কি করবেন? গাধার মতো এই কাজ করবেন না। দেখাই একটু, এমসিকিউ আসলে গাধার মতো এই কাজ না করে এতটুকু মাথায় রাখতে হবে। তো কি করব? 40 জনের ছাত্র, 40 জনের 30% যোগ দেয়। ছাত্রী 60 জন, 60 জনের 20% যোগ দেয়, মানে যুগ মোট। তাহলে 40 গুণন 30/100 যোগ 60 গুণন 20/100। 0 0 0 0 0 উপরে নিচে গেছে গা। এদিকে থাকে 12 যোগ এদিকে থাকে 12, মোট 24 জন। এমসিকিউ আসলে এভাবেই করবেন, এমসিকিউ এভাবেই করতে হবে। আশা করি এটা বুঝাতে পেরেছি। এটা এমসিকিউতে আসার পসিবিলিটি কম, এটা রিটেন আসার পসিবিলিটি বেশি। আশা করি পুরা ম্যাথ বোঝাতে পেরেছি। ওকে, এবার কি করতে পারি দেখি।
একটু খেয়াল করেন ভাইয়া, একটু একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে 720 টাকা। যদি 1 বছর পর 10% বৃদ্ধি পায়, আরও 6 মাস পরে 20% বৃদ্ধি পায়, তবে 18 মাস পরে আপনার মোট বিল কত? এই ম্যাটটার জন্য আমি প্রথমত এটা কিন্তু 2 নিয়মে করাবো, একটু মনোযোগ দেন। ধরেন আমার মাসিক বিল আসে 720 টাকা। মাসিক বিল হচ্ছে, এটা একটা মাস, এটা মাস। এই মাসে আমার বিল আসছে 720 টাকা। তারপরে হচ্ছে এখান থেকে পরের মাসে পরের 12 মাস পরে, এটা হচ্ছে 12 মাস, 1 বছর, অর্থাৎ 1 বছর পরে, 12 মাস না, 1 বছর পরে, 1 বছর পরে এখানে ছিল যে 720 টাকা, 720 টাকা। এই 1 বছর পরে কত বেড়ে গেছে বলেন তো ভাইয়া? 1 বছর পরে বেড়ে গেছে 10%। মানে কিসের 10%? এই 720-এর 10% 1 বছর পরে বেড়ে গেছে। তারপরে আসেন, তারপরে আবার 6 মাস পরে, কয় মাস পরে? 6 মাস পরে, 6 মাস পরে আবার বেড়ে গেছে কয় পার্সেন্ট? 10%। 6 মাস পরে এটা কত পার্সেন্ট বাড়ছিল? এটা বাড়ছিল 10%, 10%। এবার 6 মাস পরে এবার এখান থেকে বাড়ছে কত পার্সেন্ট? 20%। মানে কি বুঝলেন ভাইয়া? দেখেন তো, তাহলে মোট 1 বছর মানে এদিকে 12 মাস, এদিকে 6 মাস, মানে 18 মাস। একটু খেয়াল করেন তো, আপনার মাসিক বিল 720 টাকা, তো 1 বছর পর তার 10% বেড়ে গেল। আবার 1 বছর পর এইখানে যে টাকাটা আছে, এই অংশে যে টাকাটা আছে, এই জায়গায় যে টাকাটা আছে, তার 20% বেড়ে গেল। তাহলে 2 সিস্টেমে করে আমি প্রথমত এক একটা সিস্টেমে দেখাই আপনাকে। দেখেন, আশা করি এই বেসিকটা ধরতে পেরেছেন। এই বেসিকটা ধরতে পারলে বুঝতে পারবেন। দেখেন এবার এটা মুছে ফেলবো। আচ্ছা, মুছে ফেলি। দেখেন, প্রথমত আপনি আমাকে বলেন 1 বছর পর, কত বছর পর? 1 বছর পর বিল কয় টাকা আসে? ভাইয়া আগে থেকে ছিল যে 720 টাকা, 720 টাকা, মানে এই অংশে আগে থেকে ছিল যে 720 টাকা। তো 1 বছরে আসছে 720 এর 10%। তাহলে 1 বছর পর বিল দাঁড়ায় কত? এত 720 গুণন 10/100, 0000। আলটিমেট কত দাঁড়ায়? 720 যোগ 42। এটার সাথে এটা যোগ করেন, এটার সাথে এটা যোগ করেন, 662 টাকা হয় 1 বছর পরে। মানে মাঝের অংশে আমি 3টা অংশ দিয়েছিলাম না? এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ। তাহলে মাঝের অংশের টাকা কত? এত 762 টাকা। 762 টাকা হচ্ছে মাঝের অংশের টাকা। আরো 6 মাস পরে 20% বৃদ্ধি পায়। বাকি 6 মাস পরে বেড়ে যায় বা বৃদ্ধি পায়। ভাইয়া কত বৃদ্ধি পায়? এই 6 মাসে এরকম বলছিলাম না? তাহলে এইখানে বৃদ্ধি পায় এত, এর এত, আর এখানে বৃদ্ধি পাবে, এইখানে মান যেটা থাকবে তার এত %। বুঝাতে পেরেছি আশা করি। তাহলে দেখেন, এখন আমরা আছি কোথায়? 726 টাকাটা, 762 টাকাটা মাঝের অংশে না, এই জায়গায় না? তাহলে ওখানে কত হবে? 726, 762 যোগ কত? এই মাঝের অংশের মানে 762 এর মানে গুণন একেবারে করে দিচ্ছি 20%। 20% মানে হচ্ছে 20%, ধরেন 20%। তাহলে কত দাঁড়ায়? 762 যোগ 762 এর 20%, 762 এর 20%। শূন্যর সাথে এই জিনিসটা কাটাকাটি দেন, গেছে গা। 2 দিয়ে 10কে কাটেন, তাহলে 5। এদিকে যা আছে তাই থাক, 762 যোগ 5 দিয়ে এই অংশ, এই জিনিসটাকে ভাগ করে ফেলেন। 5 দিয়ে এই জিনিসটাকে ভাগ করে, 5 দিয়ে 762কে কেমনে ভাগ করবেন দেখি। 5 দিয়ে 762কে ভাগ, 5 দিয়ে 762কে ভাগ, এই অংশটা তো আছে, জাস্ট 5 দিয়ে 762কে ভাগ করতেছি। প্রথমে এখানে যাবে না, 46-এর মধ্যে যাবে 5 9 45, 9 বার যাবে, 9 বার গেলে হয় 45, নিচে দাঁড়ায় 1। এখানের মধ্যে যায় না, তাহলে 12 নামবে, 12-এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়, 2 বার গেলে কত হয়? 10।
তাহলে নামে কত 2 বিয়োগ করলে। এবার এখানের মধ্যে যাই না, তাহলে এখানে একটা পয়েন্ট দেন, এখানে একটা 0 দেন। এবার এই 5 এই 20-এর মধ্যে কয়বার যায়? 4 বার। এদিকে হবে 4, 4 বার গেলে 20, আলটিমেট 0। তাহলে ভাগফল কত? 92.4। ভাগফল কত দাঁড়ালো ভাইয়া? 92.4। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করে ফেললে কত হবে? 92.4। এবার আপনি এটার সাথে এটা যোগ করেন। আপনি এটা কেমনে যোগ করবেন দেখেন তো। আমি আপনাকে এবার যোগটাও দেখাই, দেখেন 462 যোগ 92.4। যুগের সময় মাথায় রাখবেন, এই পয়েন্টের পরের সংখ্যাটা এগুলোর নিচে লেখা যাবে না, পয়েন্টের পরের সংখ্যাটা আলাদা করে লিখতে হবে। তাহলে এখানে কিছু নাই, উপরে কিছু নাই, মানে উপরে আপনি একটা পয়েন্ট 0 দিয়ে দেন, কোনো সমস্যা নেই। এবার আপনি করেন, এবার আপনি যোগ করেন। 7 যোগ করলে 4, 4 4 2 2 4, 6 8 9 কত? 15, 15 এর 5 সাথে আছে 1, এদিকে আছে 5, হয়ে গেছে 4, হয়ে গেছে 5। তার মানে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। হ্যাঁ, আর এখানে কয়টা? একটা, এই জায়গায় হবে দশমিক। তাহলে কত দাঁড়ালো? 554.4। 554.4। একটা নিয়মে আপনাদেরকে করাই দিলাম। কয় নিয়ম? এক নিয়ম এটা। তবে এই মেথের জন্য এটাই আমি বেস্ট নিয়ম মনে করি। এরপরে আরেকটা নিয়ম করাতে পারি, এটা একটু দেখেন। আরেকটা নিয়ম করাতে পারি, এই নিয়মটা দেখেন। ধরেন আগে মোবাইল ফোন, আগে মাসিক বিল ছিল কত টাকা? 720 টাকা। আগে মাসিক বিল ছিল 720 টাকা। ওই 720 টাকাটাকে আমি 100% ধরে নিব। 720 টাকাটাকে আমি 100% ধরে নিব। তাহলে আর বৃদ্ধি পাইছে কত? 10%। 10%। তাহলে 720 যে টাকাটা ছিল সেটা আমি পার্সেন্টেজে 100% ধরে নেব। তাহলে 10% বৃদ্ধি পাওয়ার ফলে এটা হয়ে যাবে কত? 110%, তাই না ভাইয়া? আচ্ছা দেখাই, 110%। তাহলে আমার 1 বছর পর মোট টাকা কত দাঁড়ায়? 1 বছর পর, 1 বছর পর বিল হয় কত? 720 এর কত পার্সেন্ট? 110%। কারণ কেমনে? আগে থেকে ছিল যে 100%, আগে থেকে এই অংশটা ছিল যে 100%, আবার 10% বৃদ্ধি পাওয়ার ফলে হয়ে গেছে কত? 110%। 110%। তাহলে 720 এর 110%। আশা করি বোঝাতে পেরেছি। 720 এর 110%। এবার আপনি এটা করে ফেলেন। এটা কিন্তু মানে আগের মেতে 720 যোগ 720 এর এত পার্সেন্ট, ওটা করার দরকার নেই, ওটা করতে হবে না, জাস্ট 720 এর 110% করে দেন, হয়ে যাবে। এবার আপনি কি করবেন? 720 এর 110 ডিভাইডেড বাই 100%-এর জন্য 0 0 0 0। এবার কি করেন? এদিকে আছে 42, এদিকে আছে 11। 42-এর সাথে 11টা গুণ করতে হবে। কেমনে করব দেখেন। 42 গুণন 11 গুণটা করব, প্রথমে করব সোজা করব, তারপরে করব একুন, তারপরে প্রথমে সোজা করব, তারপরে করব একুন, তারপরে করব একুন, তারপরে করব এভাবে। প্রথমে এইভাবে, তারপরে একুন, তারপরে একুন, তারপরে সোজা। ওকে, দেখি। 2 একে 2, তারপরে বলছি একুন, 4 একে 4, 2 একে 2, 4 আর 2 এ 6, তারপরে বলছি। তাহলে এবার এটাও করে ফেললাম, এটাও করে ফেললাম। এবার আছে কত? সোজা 4 একে 4, মানে কত দাঁড়ালো? 762। 762 টাকা হচ্ছে বিল। এটা কয় বছর পর? 1 বছর পর। আচ্ছা, এবার খেয়াল করেন, 1 বছর পরের বিল হচ্ছে 762 টাকা। এবার একটু মনোযোগ দেন, আরো 6 মাস পরে, 6 মাস পরে কত হয়? 6 মাস পরে 762 এর, এখন আমি এই 762 এটাকে মনে মনে 100% ধরবো। 762 এটাকে মনে মনে 100% ধরবো। তাহলে এটাকে মনে মনে যদি 100% ধরি, আর 6 মাস পরে 20% বেড়ে গেছে, তাহলে হবে কি? 120%। 120%। তাহলে করেন 762 এর 120/100। এটা আমি করাই, দেখেন এই পাশে করাচ্ছি। উপরে আছে 762 120 ডিভাইডেড বাই 100। এটা কাটাকাটি করেন, 0 0 কাটাকাটি দিয়ে দেন, শেষ। এই 10-এর মধ্যে 2 দিয়ে কাটেন, 2 দিয়ে কাটলে এটা হবে 6 বার, এটা হবে 5 বার। বোঝাতে পেরেছি?
হ্যাঁ 2 দিয়ে কাটলে ওটা হবে 6, এটা হবে 5। এটা রেখে দিব আমরা 462টাকে আমরা রেখে দিব গুণন। এই 6কে আমি 5 দিয়ে ভাগ করে ফেলবো। 6কে কত দিয়ে ভাগ করব? 5 দিয়ে ভাগ করব। তাহলে দেখেন 6কে 5 দিয়ে ভাগ করব, একবার যাবে গেছে, বুঝলাম। হবে কি 5 বিয়োগ করলে 1 যাবে না, দশমিক বসান। দশমিক বসালে কত হয়? এদিকে 0 বসান, তাহলে যাবে কয়বার? 2বার। 2বার গেলে কত হবে? 10, 0। তাহলে 1.2 কত দাঁড়ালো ভাইয়া? 1.2। 6কে যখন 10 দিয়ে ভাগ করবে তখন কত হবে? 5 দিয়ে ভাগ করবে তখন হবে 1.2। এদিকে দাঁড়ালো, এটা ভাগ করার পরে 1.2 বোঝাতে পেরেছি। এবার 1.2 এর সাথে এটা গুণ করেন। 1.2 এর সাথে 662 গুণ করেন। গুণের সিস্টেমটা একটু দেখাই। গুণের সিস্টেম 1.2 এর সাথে 662 গুণ করেন। 662 1.2 গুণ করব। আমি গুণ করার সময় মনে মনে ধরে নিব এখানে কোনো দশমিক নেই, এরকম ধরে নিব। তাহলে বলেন 2 দিয়ে গুণে 4, 2 দিয়ে গুণে 4, 6 দিয়ে গুণে 12, সাথে আছে 1, 7 দিয়ে গুণে 8, 8 আর 1 9, 0 বসছে। এবার দেন 2 একে 2, 6 একে 6, 4 একে 4 বসালাম। যোগ করেন 4, যোগ করেন 4, 9 আর 6 কত? 15, 15 5 সাথে আছে এত, তাহলে 5। এবার দেখেন এই গুণটা আমরা করে ফেললাম, এটা গুণ করলাম। গুণটা করার পরে এই পুরা সংখ্যার মধ্যে দশমিকের পরে সংখ্যা কয়টা? দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? দশমিকের পরে একটা অঙ্ক আছে, এখানেও দশমিকের পরে একটা অঙ্ক থাকতে পারবে। তাহলে আমি এই জায়গায় যদি দশমিক বসাই দিই তাহলে দশমিকের পরে এখানে একটা অঙ্ক থাকে। এই মানে এখানে দশমিকের পরে যতটা অঙ্ক এখানেও দশমিকের পরে ততটা অঙ্ক হতে হবে। এখানে দশমিকের পরে একটা অঙ্ক, তাহলে এখানেও দশমিকের পরে একটা অঙ্ক, 4। তাহলে কত দাঁড়ালো? 554 টাকা, এত টাকা। এবার আপনি আপনার ইচ্ছে মতো, আপনার খাতাও আপনার, কলমও আপনার, পরীক্ষার হলে যে সময় থাকবে সেই সময়ই আপনার, সব কিছু আপনার। নাম্বারও পাবেন আপনি, চাকরিও করবেন আপনি, টাকাও পাবেন আপনি, স্যালারিও পাবেন আপনি। আপনার ইচ্ছে মতো আপনি যেই নিয়মে করবেন সেটা আপনার ইচ্ছা, আমার দেখার দরকার নাই। আমি যেই 2টা নিয়মে করা যায় একেবারে 2টা নিয়ম আপনাকে করিয়ে দিছি, একদম বেসিক সহকারে করে দিছি। এর চেয়ে ভালো বেটার পাবেন না আর ইনশাল্লাহ। লাস্ট ম্যাথ আজকে অনেকক্ষণ ক্লাস নিছি। এই ক্লাস আপনারা কতক্ষণ করেন? 50 মিনিট, 45 মিনিট, 55 মিনিট। আপনি কি মনে করেন ক্লাসটা আমার করাতে 50 মিনিট লাগে? আপনি করেন 50 মিনিট, ক্লাসটা আমার করাতে লাগে 1 ঘন্টা 20 মিনিট। কারণ আমি শর্ট করে দিই, যে দেখেন লিখি যে এগুলো শর্ট করে দিই। আপনি করেন 1 ঘন্টা, আমার লাগে 1 ঘন্টা 40 মিনিট এই ক্লাস করাতে। আমার এখন ভিডিও হয়ে গেছে কতক্ষণ জানেন? ভিডিও হয়ে গেছে 1.5 ঘন্টা। আপনাদের ওখানে যখন ভিডিও ঢুকবে তখন দেখবেন যে হয়ে গেছে 1 ঘন্টা। এটাই লাস্ট ম্যাথ, একটু মনোযোগ দেন। এবং ক্রিটিক্যাল ম্যাথ, এই ম্যাথটা 100% বুঝতে হবে। এবং এই ম্যাথটা নর্মালি কোথায় আসবে না? ফ্রিলিতে আসবে না। এখন যে ম্যাথটা করাবো এই ম্যাথটা ফ্রিলিতে আসবে না। এবং 11 থেকে 20তম গ্রেডের কোনো পরীক্ষায় আসার সম্ভাবনা কম। এই ম্যাথটা সবচেয়ে বেশি যে পরীক্ষায় আসার সম্ভাবনা আছে সেটা হচ্ছে 9তম গ্রেড এবং 10তম গ্রেডে এই ম্যাথটা আসার সম্ভাবনা আছে। এবং ফ্রিলিতে নয়, রিটেনে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। তবে একটু মনোযোগ দেন, আপনার টনক নড়াবে এই ম্যাথটা, আপনার মাথার টনক নড়ায় ফেলবে। একটু মনোযোগ দেন। একটু খেয়াল করুন ভাইয়া, এখানে অপশন থাকবে, অপশন আমি অপশন লিখে দিই। একটু মনোযোগ দিতে হবে, 100% মনোযোগ যাতে ক্লাসে থাকে। 100% মনোযোগ আজকের এই ম্যাথটাতে থাকতে হবে। প্রথমত দেখেন, একটি সংখ্যা ক এর 120%, অপর একটি সংখ্যা খ এর 80% সমান। বুঝছি।
দেখেন ক শর্ত অনুসারে ক এর 120%, কার সমান খ এর 80%-এর সমান। ক এর 120%-এর মানটা খ এর 80%-এর সমান সমান আকারে বসে দিছি। কি লিখতে পারবো? খ এর 120/100, খ গুণন 80/100। এই 100 কাট, তাহলে কি দাঁড়ালো? 120 ক ইকুয়াল 80 খ। আরও একটা কাজ করেন, আরও একটা চমৎকার কাজ করব। সেই চমৎকার কাজটা হচ্ছে আপনি 6 দিয়ে কেটে ফেলেন। আচ্ছা আচ্ছা, এবার আমি বেসিকে আসি, বেসিকটা একটু খেয়াল করি। আগে আপনি আমাকে বলবেন ভাইয়া আমার থেকে চাইছে কি ক প্লাস খ এর মান কত, ক প্লাস খ এর মান কত। আচ্ছা বুঝলাম। আমি প্রথমত আমার অপশনের দিকে তাকাতে হবে। অপশনে কি খ আছে, ক আছে নাকি খ আছে? অপশনে আছে ক, অপশনে কি আছে? ক আছে। তো আমি এইখান থেকে যে কোনো একটা মান বের করব, হয় ক এর মান বের করব, না হয় খ এর মান বের করব। তবে কার মানটা বের করব সেটা বোঝাটা হচ্ছে আমার সবচেয়ে ক্রিটিক্যাল জিনিস। হচ্ছে আমি ক এর মান বের করব নাকি খ এর মান বের করব, এইটাই বোঝাটাই হচ্ছে মূলত মূল জিনিস। বেসিক আসেন, আমার অপশনে লাগবে কি? অপশনে লাগবে ক, অপশনে লাগবে ক, অপশনে লাগবে ক। কার মান বের করব? দেখেন এবার আপনাকে একটা জিনিস বলি ভাইয়া, আমাদেরকে বলছে ক প্লাস খ ইকুয়াল হোয়াট, ক প্লাস খ ইকুয়াল হোয়াট। ধরেন আমি এই অপশন থেকে ক এর মান বের করে নিছি। আমি আপনাকে দেখাই, এখান থেকে যদি আমি ক এর মান বের করতে চাই তাহলে ক ইকুয়াল কত দাঁড়ায়? 80 খ বাই ভাগাকারে যায় 120, এইরকমই দাঁড়ায় আমার। যদি এখান থেকে আমি ক এর মান বের করি, তাহলে আমি এখান থেকে যদি ক এর মান বের করে ফেলি, এখান থেকে যদি ক এর মান বের করে ফেলি আমি, তাহলে কত? 80 খ বাই 120। তাহলে এই জায়গায় কি লিখতে পারবো? ক এর জায়গায় 80 খ বাই 120 প্লাস খ ইকুয়াল মান আসবে। বুঝছেন? কিন্তু আপনার যে মানটা আসবে সেটা কি কতে আসবে নাকি খতে আসবে? আপনার মানটা খতে আসতেছে, কিন্তু আপনার বড় বিষয় হচ্ছে অপশনের মধ্যে খ নাই, অপশনের মধ্যে আছে ক। তো আপনার কি হলো? আপনি এখান থেকে ক এর মান বের করলেন, খ আকারে প্রকাশ হলো, ক এর মানটা খ আকারে আসলো। তাহলে আপনি ক এর জায়গায় এই মানটা বসাই দিলেন, আলটিমেট এদিকেও খ এদিকেও খ। আপনার অপশনে তো খ নেই, আপনি এবার কোত্থেকে আনবেন? কিনে আনবেন খটা। পরীক্ষার হলে তার বের হতে দিবে না, কিনে আনার সুযোগ নেই। তো এই জন্য এবার আমি আপনাকে আরো একটা অপশন দেখাই। এবার অপশনটা দেখেন। এবার আমি এখান থেকে ক বের করি নাই, এবার আমি এখান থেকে খ বের করব। দেখেন আমি এখান থেকে খ ইকুয়াল কি লিখতে পারি? 120 ক বাই, এটা গুণ আকার আছে, ভাগ আকারে চলে আসবে, ইকুয়াল কটা থেকে যাবে। তাহলে আমি বের করলাম খ এর মান। কিসের মান বের করলাম? খ এর মান বের করলাম। এবার আপনার বের করতে হবে কি? ক প্লাস খ। কি বের করতে হবে? ক প্লাস খ। তাহলে ক এর মান এখানে আছে, আপনি ক এখানে রাখেন, ক এর জায়গায় কি বসাই দেন? 120 খ বাই 80 ইকুয়াল আনসার আসবে। তো কি দাঁড়ালেন? এখান থেকে কি বুঝলেন? এখান থেকে বুঝলেন ক আছে, ক আছে, শেষ খতম খালাস। অপশনে ক আছে। কি বুঝলেন ভাইয়া? কি বুঝলেন? এতক্ষণ যা চিল্লালাম এখান থেকে কি বোঝা গেল? যে জিনিসটা বোঝা গেল, যেটাই সামারি, ওই সামারিটা হচ্ছে আমি যদি এখান থেকে ক এর মান বের করি, আমি যদি এখান থেকে ক এর মান বের করি, এই জায়গায়
আমি যদি কয়ের মান বের করি, এই জায়গায় কয়ের মানটা বসাই দিয়ে কয়ের মানে এখান থেকে কয়ের মান বের করে নিলাম, ওই কয়ের মানটা যদি এই জায়গায় বসাই দিই, তাহলে এখানে তাকে একটা মান, এখানে খ থাকে, খতে রিপ্লেস হয়ে যায়, খতে পরিবর্তন হয়ে যায়। তাহলে খতে পরিবর্তন হয়ে গেলে উত্তর খতে পাবো, আমি উত্তর খতে পাবো না। আর আমি যদি এখান থেকে খ এর মান বের করি, যদি খ এর মান বের করি, তাহলে এখান থেকে খ এর মানটা ক থাকবে, খ এর জায়গায় মানটা বসাই দিব, আলটিমেট এখানেও ক, এখানেও ক থাকবে, আলটিমেট আমি উত্তরটা কতে পেয়ে যাই, কারণ আর আমার আছেও কতে। তাহলে আমার কথার যে সামারি, এই সামারি হচ্ছে কোনো কথাই ছাড়া অপশনে যদি ক থাকে খ এর মান বের করব, অপশনে যদি খ থাকে ক এর মান বের করব। অথবা ধরেন এক্স ওয়াই দিয়ে বোঝাই, অপশনে যদি এক্স থাকে ওয়াই এর মান বের করব, অপশনে যদি ওয়াই থাকে এক্স এর মান বের করব, অপশনে যদি জরিনা থাকে সকিনার মান বের করব, অপশনে যদি সকিনা থাকে জরিনার মান বের করব। কথা ক্লিয়ার? তাহলে এবার দেখেন অপশনের মধ্যে ক আছে, খ এর মান বের করব, তাহলে এবার কি বলতে পারি বলেন তো? 80 খ ইকুয়াল 120 ক। সুতরাং খ ইকুয়াল 120/80 ক। বুঝছেন আশা করি। এবার আপনি কাটেন, শূন্যর সাথে শূন্য কাটেন, শূন্যের সাথে শূন্য কাটছেন, এবার আপনি সুন্দর করে ছাদ দিয়ে কাটেন, উপরে ছাদ দিয়ে কাটলে তাকে যে 3 বার, নিচে ছাদ দিয়ে কাটলে তাকে যে 2 বার, আলটিমেট উত্তর দাঁড়ালো, মানে খ এর মান দাঁড়ালো এটা, খ এর মান দাঁড়ালো এই অংশটা। এবার আপনাকে কি বের করতে বলছে? আপনাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ক প্লাস খ ইকুয়াল হোয়াট। আপনি খ এর মান বের করে নিলেন, ক এর মান বের করেন নাই, ক তাক। খ এর মান দেখেন, এবার খ এর মান কত হবে? 3/2 ক, 3/2 ক। তাহলে কতে চলে আসছে না? অপশনে তো ক আছে। এবার আপনি দুইটা লসাগু নেন, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, আলটিমেট এদিকে হর হচ্ছে 1, 1 দিয়ে ভাগ করলে ভাগফল 2, 2 এর সাথে ক গুণ করলে 2 ক, 2 কে 2 দিয়ে ভাগ করে ফেলেন, ভাগফল 1, 1 এর সাথে 3 ক যোগ করলে 3 ক। উপরে উপরে যোগ করে দেন, উপরে উপরে যোগ করেন, কত দাঁড়ায়? 3 ক এবং 2 ক যোগ করলে 5 ক, 5 ক/2, 5 ক/2 অর্থাৎ কি দাঁড়ালো? 5/2 ক। উত্তর হচ্ছে আমার এটাই, 5/2 ক। এটাকে দশমিকে অপশনে যদি এরকম থাকে, অপশনে যদি 1.5, ফার্স্ট মানে হচ্ছে 2.5, 2.5 থাকলে অপশনে এরকম থাকলে এরকম তাকাবেন, এরকম থাকলে এরকম তাকাবেন। আশা করি ম্যাথটা সম্পূর্ণ ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। আমি আবার বলতেছি, এই ম্যাথটা 12 থেকে 20তম, 11 থেকে 20তম গ্রেডে আসার সম্ভাবনা অনেকটাই কম, অনেকটাই কম। এই ম্যাথ একমাত্র আসার সম্ভাবনা হচ্ছে বিসিএস নবম ক্যাটাগরির, বিসিএস ক্যাটাগরি যেগুলো আছে, নবম ক্যাটাগরি এবং দশম ক্যাটাগরি, এই ম্যাথগুলোতে, এই পরীক্ষাগুলোতে এই ম্যাথটা আসার পসিবিলিটি আছে। তবে নর্মাল পরীক্ষাতে এই ম্যাথটা আসার পসিবিলিটি নাই। আমি আপনাকে একদম বিস্তারিত বুঝে দিলাম, না বুঝে থাকলে ভিডিওটা আবার রিপিট করবেন। ওকে, ক্লাস শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।